ব্যাকটেরিয়া থাকবে কার্বন সোর্সের উপরে। মাটিতে অর্গানিক কার্বনের লেভেল মিনিমাম 0.75% যদি না হয়, হ্যাঁ, ব্যাকটেরিয়া ওখানে স্টেই করবে না। আমি বলছি 5-7 বছর ধরে একটা চাষি যদি বলে যে ঠিক করতে লাগবে, সেই চাষির সংসার চলবে কিভাবে? একদম ইকোনমিক্যালি যদি ভাইবাল না হয় তাহলে তো গলায় ধরে দিতে হবে। ইন জেনারেল শুনবে কি মাটিতে ব্যাকটেরিয়া ঢাললে ব্যাকটেরিয়াই সব করে দেবে, এটা শুনেছো। আমি বলছি গ্যালন গ্যালন ব্যাকটেরিয়া ঢাললেও কাজ করতে পারবে না। আজ আমাদের পডকাস্টে এমন একজন অতিথি এসেছেন, আমরা তাকে চাষি বলবো নাকি এগ্রিকালচার রেভলিউশন করেছেন এরকম একটি ব্যক্তি বলবো, সেটা আজকের পডকাস্টে আমরা জানবো। কিন্তু তার পড়াশোনা থেকে যদি শুরু করি, আজকের এই কৃষির জার্নি, সেন্ট জেভিয়ার্স থেকে তিনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, তারপরে তিনি দিল্লি থেকে MBA করেছেন মার্কেটিং এবং ম্যানেজমেন্টের ওপর, এবং তারপরে তার চাকরি হচ্ছে মিডিয়া হাউসে, সেখান থেকে তার স্কুলের চাকরি, তারপরে হচ্ছে তার ব্যাংকের চাকরি, এবং সব কিছু ছেড়ে দিয়ে তিনি চলে এসেছেন আবার সেই পৈতৃক চাষে, তার পরিবারের চাষে। নমস্কার। নমস্কার সুশোভন, প্রথম কথা অনেক ধন্যবাদ তোমাকে জানাই। চাষের কোনো বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করবো, কৃষিভিত্তিক আলোচনায় কোনো চাষি যদি একজন চাষিও যদি গ্রাউন্ড লেভেলে উপকৃত হয়, কনসেপচুয়াল লেভেলে নয়, আমি বলছি গ্রাউন্ড লেভেলে আজকের পডকাস্ট থেকে যদি উপকৃত হয়, তাহলে আমি ভাববো যে আমি এই সুন্দরবন থেকে 8 ঘন্টা জার্নি করে তোমার এখানে যে এলাম, দ্যাট উইল বি সাকসেসফুল। আপনাকে আমরা পেয়ে আমরা ধন্য, কেননা আপনি যে কনসেপ্ট নিয়ে কাজ করেন সেই কনসেপ্ট আমি ওয়েস্ট বেঙ্গলে মানুষের মধ্যে দেখিনি। চাষের সঙ্গে আমাদের সংস্কৃতির কি যুক্ত রয়েছে এবং তার পাশাপাশি পুজো অর্চনার কি ভ্যালু রয়েছে, এবং সেখানে অর্গানিক চাষ বলে যেটা আজকে মার্কেটে সবাই দাবি করছে সেটা আদেও অর্গানিক কিনা, এই বিষয়গুলো সব আজকে আমরা জানবো আপনার থেকে। তো আজকে প্রথমে একটু ওনার পরিচয় আমরা একটু জেনে নেব। আপনার পরিচয়টা যে ছোট্ট করে একটু দেন। নমস্কার, আমার নাম অভিযান পাড়ুই। আর প্রথমেই তো পডকাস্টে বলেছে যে আমার নিজের ফেসবুক একটা পেজ আছে, ওই পেজে আপনারা আমাকে প্রায়ই পেয়ে যাবেন, ন্যাচারাল ফার্মিং রিসার্চ অ্যান্ড ট্রেনিংস বলে পেজ আছে। আর জৈব কৃষি বলে একটা ফেসবুকে গ্রুপ আছে, ওই গ্রুপটা আমি চালাই অনেক দিন ধরেই, জবে থেকে চাষে এসেছি। তো ওখানে অনেকেই হয়তো জানে, মানে জৈব চাষের সঙ্গে যারা পশ্চিমবঙ্গে রিলেটেড কম বেশি আমাকে চেনে। তুমি একটা কথা বলছিলে না, পঞ্চমহাভূতের চাষ, এই ব্যাপারটা লোকের বুঝতে তো একটু অসুবিধা হয়। পঞ্চমহাভূত কি? পঞ্চমহাভূত হচ্ছে 5 এলিমেন্ট, যেটাকে আমাদের পুরানো কনসেপ্ট, আজকে সেগুলো নিয়ে স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার ভাবে লোকজন, কিন্তু সেগুলো নিয়ে দেখো হলিউডে মুভি হয়ে যাচ্ছে। কিন্তু রিসেন্ট 2025 ডিসেম্বরে অবতার ফিল্ম লঞ্চ করছে, ওখানেও দেখবে অবতার। কোথায় আছে অবতার? আচ্ছা, সিনেমার নাম তো অবতার। হ্যাঁ, অবতার কাদের কনসেপ্ট? আমাদের তো ভারতীয় কনসেপ্ট। হ্যাঁ, ঠিক আছে। তো কোথায় সিনেমাটা কোথায় হচ্ছে? জেমস ক্যামেরন করছে। কোথায় করছে? লন্ডন, হলিউডে। আমাদের দশাবতার, আমরা তো ছোটবেলা থেকে এই ব্যাপারটা নিয়ে জানি। এখানে পঞ্চমহাভূত, তো এই অবতার ফিল্মে, যেটা ফিল্মের কথা বলছি, যে ফায়ার, আর্থ, এইরকম একটা কিছু এবারে পাঁচ লাইনে আসছে সিনেমাটা। ফায়ার, অগ্নি, পঞ্চমহাভূতের একটা অংশ। মহাভূত অগ্নি, 5 মহাভূত: ভূমি, গগন, বায়ু, অগ্নি, নীর। ভূমি, গগন, বায়ু, অগ্নি, নীর। ভ, গ, ব, অ, ন, একসাথে ভগবান। আচ্ছা, আমরা বাই ডিফল্ট প্রকৃতি প্রেমী, আমরা ভগবানকে পূজা করি। কিরমভাবে ভগবানকে পূজা করি, ভগবানকে মানি? হাউ? পঞ্চমহাভূতে তো এমনি পূজা করি না। হ্যাঁ, আমরা প্রকৃতির পূজা করি, পঞ্চমহাভূতকে পূজা করলেই তো তুমি ভগবানের পূজা করছো। আচ্ছা আচ্ছা, চাষে কিভাবে পঞ্চমহাভূত এলো? হ্যাঁ, এর সঙ্গে চাষের সম্পর্ক কি? দেখো, পঞ্চমহাভূত ছাড়া তো চাষ হবেই না। তুমি যে কোনো একটাকে বন্ধ করে দাও, কাট করে দাও, চাষ হবে? আলো ছাড়া চাষ হবে না, রাইট। মাটি ছাড়া চাষ হবে না, জল ছাড়া হবে না। মাটির জায়গায় তুমি হাইড্রোপনিক টনিক নিয়ে এসে করতে পারো, কিন্তু তোমাকে রুট থেকে খাওয়ানো হচ্ছে তো কোনো না কোনো ভাবে। মাটি ইন দ্য সেন্স, মাটিতে যে উপাদান আছে সেটা আমি জলের মাধ্যমে দিচ্ছি অথবা বাতাসের মাধ্যমে দিচ্ছি, ব্যাপারটা ওইটাকে একটু মডিফাই করা হয়েছে। কিন্তু তুমি মাটি কাট করে দাও,
কারণ কেউ বলতে পারে না টেকনিক্যালি যে এই তো মাটি ছাড়া এখন চাষ হচ্ছে, কি বলছেন দাদা? ঠিক। কিন্তু ভাই তুমি খাওয়াচ্ছ তো রুট দিয়ে, রুট জেনারেলি কোথায় থাকে? মাটির তলায় থাকে। তো আমি ধরে নিচ্ছি ওটা মাটি, তাহলে মাটি ছাড়া চাষ হচ্ছে না, আলো ছাড়া চাষ হচ্ছে না, বায়ু ছাড়া চাষ হচ্ছে না, জল ছাড়া চাষ হচ্ছে না, তো পঞ্চমহাভূত ছাড়া চাষটা হচ্ছে কোথায়? ঠিক ঠিক কি না? হ্যাঁ, পঞ্চমহাভূত ছাড়া চাষটা হচ্ছে কি? না, হচ্ছে না। এইবার কথা হচ্ছে এই পঞ্চমহাভূতকে তুমি যদি ব্যালেন্স করতে পারো, তোমার কোনো না কোনো শরীরে যদি পঞ্চমহাভূত ইমব্যালেন্স থাকে, তুমি 3টে রোগে ভুগবে, বাত পিত্ত কফ। এর মধ্যে যে কোনো একটা ব্রডার ক্যাটাগরি, আয়ুর্বেদিক ওয়েতে বলা হয় ব্রডার ক্যাটাগরিতে বাত পিত্ত কফ 3 ধরনের রোগের মধ্যেই সব কিছু সীমাবদ্ধ। তো গাছেরও এই 3 ধরনের রোগের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে যদি পঞ্চমহাভূত ইমব্যালেন্স হয়। মাটি খারাপ, ফসলের সমস্যা আছে। আলো ঠিকঠাক পায় না, ফসলের সমস্যা হবে। গাছ ঠিকঠাক জল পায়নি, ফসলের সমস্যা হবে। মাটির টেম্পারেচার টু হাই, আচ্ছা, সমস্যা হবে। টেম্পারেচার টু কোল্ড, সমস্যা হবে। এটা হচ্ছে আপনার কনসেপ্ট। তো পঞ্চমহাভূত লাগছে তো ভাই চাষে। একদম তাই। হ্যাঁ, এইবার কথা হচ্ছে কি পঞ্চমহাভূতের এই যে সমস্যা থাকে, সেই সমস্যাটাকে আমি কিভাবে সমাধান করব। যদি কোথাও মাটির সমস্যা থাকে কিভাবে সমাধান করা হবে। ইন জেনারেল কেসে কি ধরা হয়, যারা চাষ করছে তারা জানে, পঞ্চমহাভূত না জানলেও জানে যে রোদ যেখানে না পড়বে সেখানে গাছ ভালো হবে না। সো তখন নিজের যে চাষের জায়গাটা, সে ডেফিনেটলি যেখানে খুব সুন্দরভাবে রোদ টোদ লাগে সেখানেই ফিট করবে। ঠিক। জল না হলে চাষ হবে না জানে। হ্যাঁ, তো সে জলের ব্যবস্থা সে চাষি নিজেই করবে, জানে বাবা আমাকে জলটা দিতে হবে ঠিকঠাক করে। জলে যদি কিছু সমস্যা থাকে সেটাকে কিভাবে ঠিক করা হবে, মাটিতে যদি কিভাবে কিছু সমস্যা থাকে সেটাকে কিভাবে ঠিক করা হবে, সেইটা ঠিক করলে গাছ সুস্থ সবল রোগবিহীন এবং প্রোডাকশন বাম্পার। ওকে, তাহলে আপনার এই কনসেপ্টে কেমিক্যাল ফার্টিলাইজার এগুলোর কিছু প্রয়োজন পড়ে না? গাছ কেমিক্যাল ফার্টিলাইজার চেনে না, অর্গানিক ফার্টিলাইজারও চেনে না। আচ্ছা, টেকনিক্যালি স্পিকিং গাছ আয়ন চেনে। আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে গাছ কি খায় সবাই জানি, নাইট্রোজেন খায়, হ্যাঁ, পটাশ নেয়, হ্যাঁ, ফসফরাস নেয়, আর কি নেয়? মিনারেলস নেয়, ক্যালসিয়াম নেবে, সালফার নেবে, ম্যাঙ্গানিজ নেবে, ম্যাগনেসিয়াম নেবে, জিঙ্ক নেবে, বোরন নেবে, আয়রন নেবে। তো আধুনিক যত ধরনের ফার্টিলাইজার আছে মানে এখন মার্কেটে অ্যাভেলেবেল, আমি তুমি করে বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড, তুমি আমার থেকে বয়সে ছোট, আই হোপ ইউ ওয়ন্ট মাইন্ড। নো ইস্যু। দর্শকদেরও হয়তো তোমার দর্শকদের একটু ক্লোজ আলোচনাই হোক না, তাতে তুমিতে রিলেশন ভালো থাকে। ঠিক 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 ঠিক। তো গাছ দরকার, ধরো গাছের পটাশ দরকার, গাছের জিঙ্ক দরকার, গাছের আয়রন। তুমি ওকে কোথা থেকে এনে আয়রন দিচ্ছ, কোথা থেকে এনে ওকে পটাশ দিচ্ছ, সেটা গাছের মাথা ব্যথা নয়। আচ্ছা, গাছের কে প্লাস চাই, এফি প্লাস প্লাস চাই, এস মাইনাস চাই, এগুলো আয়ন ফর্ম। ছোটোবেলাকার পিরিয়ডিক টেবিল মনে আছে ক্লাস 8-এ? পিরিয়ডিক টেবিল মনে আছে? মনে আছে। পিরিয়ডিক টেবিলে মোটামুটি ধরে নেওয়া হয় 108খানা 108খানা আছে একদম। এখন মাইথনেরিয়াম বা আরও কিছু 130 মতো 20 অবধি চলে প্লাস গেছে, কিন্তু 108 অনেক দিন ধরেই ব্যাপারটা 108। আমাদের ধর্মীয় অ্যাঙ্গেলে 108-এর কি ভ্যালু আছে বুঝতে পারো? এর সঙ্গে ধর্মের সম্পর্ক আছে। এবং 108 কোথা থেকে এলো? আচ্ছা, আমার রুদ্রাক্ষের বিট 108ই কেন হতে হবে, 108 বারই কেন মন্ত্র জপ করা হবে? এভরিথিং রিলেটেড টু তরঙ্গ, ছন্দ, ক্রিয়েশন, তার সঙ্গে কোয়ান্টাম লেভেলের জিনিসের সঙ্গে। আচ্ছা, তো 108 ঠিক কী জন্য এলো? এর সঙ্গে দেখা যাবে তুমি যখন চাঁদ, পৃথিবী, সূর্য এর ডিস্টেন্সের সঙ্গে ক্যালকুলেশন করবে, এতবার এত টাইমস গেলে তবে অত হবে, তো ওখানে তুমি কোনো না কোনো একটা নাম্বার পেয়ে যাবে যে 108 এমনি চলে আসে। ওর পিছনে একটা লজিক আছে, ওর পিছনে একটা সাইন্টিফিক্যাল পয়েন্ট আছে। তুমি সহজে বোঝার ব্যাপারটা একটুখানি। অনেক বড় হয়ে যাবে এটা, তোমার পডকাস্ট তখন আর লোক শুনবে না, বাদ দাও। গাছের মিনারেল লাগে, পয়েন্টে আছি। মিনারেল লাগে মানে বিভিন্ন রকম আয়ন লাগে। ওই পিরিয়ডিক টেবিলে নাইট্রোজেন দেখেছো,
তো গাছ কি নাইট্রোজেন এমনি এমনি, তুমি নাইট্রোজেন তো গাছ তো নিজেই খেয়ে নিতে পারে, পাচ্ছে কোথায়? পাচ্ছে না। না, পাচ্ছে না। গাছ কি পটাশ একা একা খেয়ে নিতে পারে? না দিলে খাবে কোথা থেকে? না দিলে খাচ্ছে কোথা থেকে? কিন্তু গাছ কি পটাশ মানে কি, পটাশের একটা পার্টিকুলার আয়ন ফরমেশন আছে যেগুলোকে মানে এটা অণু, পরমাণু, কোয়ার্জ, কোয়ান্টাম লেভেলে ভেঙে যাওয়ার ব্যাপার আছে না। তো পটাশ আয়নিক ফর্ম যেটা আছে, যেমন অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। ঠিক ঠিক আছে। তো K2O মানে অক্সিজেনের দুটো হাত আছে, হ্যাঁ, সেখানে দুটো পটাশ আয়ন জুড়লো, তুমি K2O ফর্মে হয়তো তুমি মাটিতে সারটা দিলে, গাছ ওটা যখন ওয়াটার সলিউবল হয়ে আয়ন ফর্মে আসবে তবেই ওখানে পটাশিয়াম সলুলাইজিং ব্যাকটেরিয়া নিয়ে গিয়ে আয়ন ফর্মে গাছকে দেবে। K2O এলো কি তুমি কলার খোসা থেকে তাকে পটাশের সোর্স দিলে, নাকি মিউরেটিক অফ পটাশ থেকে তুমি দিলে, কি তুমি মানে মিউরেটিক অফ মানে তোমার পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম সালফেট থেকে দিলে, গাছের হেডেক নেই। গাছের যেটা দরকার, হ্যাঁ, পটাশের কোন ওয়েতে দিচ্ছি সেটার কোনো ওর কাছে ম্যাটার নয়, ম্যাটার করে না, গাছের কাছে ম্যাটার করে না। রাসায়নিকের ক্ষেত্রে কি হবে, যেহেতু রাসায়নিক সারের পিএইচ খুব লো, ম্যাক্সিমাম রাসায়নিক সারের পিএইচ লো, তো তুমি যত বেশি করে রাসায়নিক সার মাটিতে দিতে থাকবে, মাটির পিএইচ ডাউন হতে থাকবে। পিএইচ মানে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পিএইচ যদি 7-এ থাকে সেটা নিউট্রাল। ওই নিউট্রাল পিএইচে গাছের জন্য সবসময় ভালো, নিউট্রাল জিনিসটা, গাছ সব ধরনের খাবার তত্ত্ব নিতে পারে। এবার নিউট্রাল পিএইচে ফাঙ্গাসের গ্রোথ সব থেকে কম, মানে ক্ষতিকারক ফাঙ্গাস, মাইন্ডিট ক্ষতিকারক ফাঙ্গাসের গ্রোথ কিন্তু নিউট্রাল পিএইচে সব থেকে কম। পিএইচ যত ডাউন হতে থাকবে, যত ডাউন নিচের দিকে যাবে, মাটি যত অ্যাসিডিক হতে থাকবে, ক্ষতিকারক ফাঙ্গাস তত গ্রো করতে থাকবে বেশি পরিমাণে। আচ্ছা, টেকনিক্যালি প্রুভড, সাইন্টিফিক্যালি প্রুভড এগুলো। তো রাসায়নিকের সমস্যা ওই জায়গায়। আচ্ছা, তাহলে রাসায়নিক সার যত বেশি ব্যবহার হবে আপনার কথা অনুযায়ী, মাটির জন্য সেটা ক্ষতিকারক, গাছের জন্য সেটা ক্ষতিকারক? না, গাছের জন্য ক্ষতিকারক তো আমি বলছি না, মাটির জন্য ক্ষতিকারক। গাছের জন্য ক্ষতিকারক কখন? ওই যে পিএইচ লো হয়ে গেল, ফাঙ্গাস ওখানে যদি বেশি গ্রো করে যায়, তখন সেটা গাছকে ক্ষতি করবে। ডিরেক্টলি গাছকে ক্ষতি করছে না। আচ্ছা, সমস্যাটা করছে পিএইচটা, ওর নেচার, অ্যাসিডিক নেচারটাই গাছের জন্য সমস্যা বা মাটির জন্য সমস্যা করছে। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? আমি যে ইনপুটটা দিচ্ছি সেটা মাটির জন্য ক্ষতিকারক এবং মাটির থেকে গাছের জন্য ক্ষতিকারক না, ব্যাপারটা ঠিক ওরকম না। গাছের জন্য ক্ষতিকারক হলে তোমার ফসল তো দিয়ে যাচ্ছে তোমাকে, কোন দিয়ে যাচ্ছে ছাড়া তোমাকে প্রোডাকশন পাচ্ছ তুমি। সেটাও ঠিক, হাই প্রোডাকশন তো রাসায়নিকের থ্রুতেই আসছে, রাসায়নিকের থ্রু দিয়েই তো আসছে, এটা তো ফ্যাক্ট, এটা তো বাস্তবতা, এখানে তো কোনো ইফবাটস নেই না। যে সময় আমাদের গ্রিন রিভলিউশন হয়েছিল তারপর থেকে রাসায়নিক আমাদের বাঁচিয়ে রেখেছে, এটুকু রাসায়নিক চাষ আমাদের বাঁচিয়ে রেখেছে, এটুকু বলতে হবে। হ্যাঁ, মানে এটা অস্বীকার করার নেই। ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্টের স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখলে সেটাকে তোমাকে ট্রু বলে মানতে হবে, তুমি মুখে যাই কিছু বলো না কেন। কেননা তখন বাইরে থেকে ইম্পোর্ট বেশি করতে হতো, আর এটার কারণে ইম্পোর্ট পরিমাণটা কমেছে। ইম্পোর্ট এখন অলমোস্ট নীল, এই তো ফুড গ্রেনে ইম্পোর্ট ভারতের খুব একটা লাগে না, বোধহয় পালসে কিছু লাগে, কানাডা থেকে কিছু ইয়েটে আসে, তোমার ডাল টাল জাতীয় কিছু কানাডা থেকে আসে, কিছু পালস আসে, আর অয়েল সিড কিছু আসে, তেল ফেলের কিছু ব্যাপার স্যাপার আছে। নর্মাল ফুড গ্রেন মানে এই ধান গম, আগে তো একটা সময় সেই ঘোড়ায় খাওয়া ভুট্টা না কি বুলগার বলে ছোটবেলায় আমাদের স্কুলে খাওয়াতে দিত, লোক তো বাড়িতে খেত, মানে ও খুব বাজে কোয়ালিটি, ঘোড়াতে খেত, সেগুলো আমাদের এখানে পাঠানো হতো, আমেরিকা থেকে আসতো। এটা ফ্যাক্ট, এগুলো বললে এখন ভুলে গেছে হয়তো, শর্ট মেমোরি তো ভারতবর্ষের লোকেদের। তো যাই হোক, তো সমস্যা হচ্ছে কি, সমস্যা পিএইচ যেহেতু লো হয়ে যায় অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে, কন্টিনিউ রাসায়নিক করতে করতে মাটির নেচারটাকে অ্যাসিডিক করে দেয়। যে মুহূর্তে মাটির নেচার অ্যাসিডিক হলো, মাটির পোরাসিটি কমতে থাকে, মাটি হার্ড হতে থাকে,
শক্ত হতে থাকে, মাটিতে শিকড় চলাচলের মুভমেন্ট অসুবিধাজনক কন্ডিশনে যেতে থাকে, সেই দিক দিয়ে গাছের জন্য ক্ষতি। আচ্ছা, গাছের তো ইনপুট চাই, গাছের তো আয়ন চাই, ওই আয়ন তোমাকে যে কোনোভাবে দিতে হবে, ইয়া তো ফির মানে আইদার তুমি অর্গানিক ওয়েতে দাও, ইনঅর্গানিক ওয়েতে দাও, স্পিরিচুয়াল ওয়েতে দাও, হোয়াট এভার ইউ ওয়ে ইউ উইশ, গাছের ওটা চাই তো চাই, আচ্ছা, দিতে হবে, না হলে গাছ অসুস্থ হয়ে পড়বে। তাহলে আমি সব কিছু ব্যালেন্স রেখে এই জিনিসটাকে সঠিক ওয়েতে নিয়ে যাব কিভাবে, তার কি পদ্ধতি? পদ্ধতি তোমাকে পডকাস্টে কী করে বোঝাই, এটা একটা কন্টিনিউয়াস অ্যাপ্রোচ, 15-16 ঘন্টা তোমাকে পুরো ব্যাপারটা টাইম দিতে হবে। না আমার কাছে এখন বসে তোমাকে ওই ব্যাপারটা বোঝাতে পারবো আমি, না তোমার দর্শকরা 15-16 ঘন্টা টাইম দেওয়ার জায়গায় আছে। তাহলে সিলেবাসের পয়েন্টগুলো বলুন, হাইলাইট করুন। পয়েন্টগুলো দেখো, প্রথম কথা হচ্ছে আমি যে বললাম যে পঞ্চমহাভূতের আছে না, পঞ্চমহাভূত, তো মাটিটাকে তোমাকে, তোমার হাতে কোনটা আছে মেনলি? আমার হাতে কোনটা আছে? হ্যাঁ, সূর্য উঠবে কি উঠবে না তুমি ঠিক করতে পারো না, হ্যাঁ পারবো না। বৃষ্টি হবে কি হবে না তোমার হাতে নেই। না। হাওয়া বইবে কে বইবে না, অক্সিজেন আছে কি কম তোমার হাতে খুব একটা নেই। না। তো তোমার হাতে কি আছে? মাটিটুকুই আছে। মাটিটুকুই আছে। হ্যাঁ। তো তুমি কি ঠিক করতে পারো? ওইটার ব্যালেন্স ঠিক রাখতে পারি। মাটিটাকে তুমি ঠিক করতে পারো। একটা মাটি ঠিক, এই যে মাটি ঠিক, মাটি ঠিকের প্যারামিটার কি? আমি যে বলবো এই মাটিটা ঠিক মাটি, এইটার প্যারামিটার কি? মানে একটা গাছের তুমি জন্য অনেকদিন ধরে এগ্রিকালচারের সঙ্গে আমি যা বুঝলাম 7-8 বছর ধরে, কোনো জায়গায় প্রশ্ন কি তোমাকে কেউ করেছে উল্টে যে মাটি ঠিক আছে এটার প্যারামিটার কি? প্যারামিটার ঠিক বলতে কিট দিয়ে চেক করে নেওয়া হয় পিএইচ লেভেল ঠিক আছে কিনা। একটা পয়েন্ট, পিএইচ লেভেল ঠিক আছে, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, রাইট। পিএইচ, অ্যাসিডিক লেভেল ঠিক আছে কিনা। না, পিএইচটাই তো অ্যাসিডিক। হ্যাঁ, মানে পিএইচ যদি লো হয় 7 এর নিচে সেটা অ্যাসিডিক হয়ে যাবে, সেটা অ্যাসিডিক। ঠিক। 7 এর উপরে গেলে সেটা অ্যালকালাইন। মাটিতে এবার দেখো তোমার মাটি অ্যাসিডিক, ঠিক আছে, কৃষি দপ্তর থেকে বা বিভিন্ন অনেকেই আর কি বলতে থাকে এই হালকা স্লাইটলি অ্যাসিডিক হলে এই ফসলটা ভালো হবে, কিন্তু জল বিক্রি করার সময় তুমি বলছো অ্যালকালাইন ওয়াটার খাও, খাবারটা যাতে অ্যালকালাইন হয়, হ্যাঁ কি না? বলছে বলছে কি বলছে না? বলছে। হ্যাঁ, কেন প্রশ্ন আসেনি মাথায় কখনো? এভাবে তো ভেবে দেখিনি কখনো। হ্যাঁ, কেউ ভেবে দেখেনি ব্যাপারটা। এই এখন অ্যালকালাইন ওয়াটার খেতে হবে কেন, হঠাৎ করে কি ব্যাপারটা হলো? কারণ লোকজনের ব্লাডের পিএইচ লেভেল, এটা গীতা একটা শ্লোক আছে, ইয়াত ইয়াত ব্রহ্মাণ্ডে তত্তৎ পিণ্ডে, ইয়াত ইয়াত পিণ্ডে তত্তৎ ব্রহ্মাণ্ডে। তোমার এরিয়া টোটাল পিএইচ যদি 6.5 হয়, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার ব্লাডের পিএইচ চেক করতে যাও 6.5 হয়ে গেছে, ওভারঅল। আচ্ছা, তো তুমি এখানেই অ্যাসিডিক জল খাচ্ছ, হসপিটালে ডাক্তারের কাছে চলে যাও, ওষুধ দোকানে চলে যাও, কারোর বন্ধু বান্ধব থাকলে দেখো গ্যাস আর অ্যাসিডিটির সমস্যায় কত লোক ভুগছে। বেশিরভাগ লোকই এখন ভোগে এটাতে। কেন ভোগে? তার পেছনের লজিকটা কোথায়, কারণটা কি, হঠাৎ করে কি হলো? তাহলে আমাদের তুমি যে খাবার দাবার খাচ্ছ সেটা অ্যাসিডিক, আচ্ছা, তার পিএইচ লো, বিলো 7। তোমার এরিয়া আর মাটিতে চাষ যেরকমভাবে হচ্ছে, রাসায়নিক চাষ যেভাবে হচ্ছে, তাতে ওভারঅল মাটির পিএইচ হয়ে গেছে সে 6.5, কোথাও 6, কোথাও 6.4, এরকম কিছু। তো তোমার বডির ব্লাড পিএইচও তাই, তোমার ব্লাড অ্যাসিডিক হয়ে আছে। তো তোমার ব্লাডের নেচার যদি অ্যাসিডিক হয়ে থাকে, তো তোমার শরীরে অ্যাসিড ফর্মেশন বেশি হবে, তো তুমি গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগবে বাই ডিফল্ট। ওই জন্য তো কোম্পানি বলছে ভাই অ্যালকালাইন ওয়াটার খাও, সারাদিনে 3 লিটার করে অ্যালকালাইন ওয়াটার খাও, তাহলে শরীরটা অ্যালকালাইন থাকবে। অ্যালকালাইন থাকলে তুমি সুস্থ থাকবে। একটা বাচ্চা যখন ফার্স্ট জন্ম নিচ্ছে, তার ব্লাডের পিএইচ 7.3 থেকে 7.4, ও একটা সুস্থ সবল, ইন জেনারেল ধরে নেওয়া হয় মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা সুস্থ সবল হয়ে জন্ম নিচ্ছে, ইন জেনারেল ধরে নেওয়া হয়। না, আগে তো অ্যাটলিস্ট তো ঘরে বাচ্চা হয়ে যেত, ধাই মারা করে ফেলতো, এখন বাচ্চা হয়ে যাওয়ার পর 2 দিনের মধ্যেই জন্ডিস হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, নেবুলাইজার দিয়ে এখন বিতিকিচ্ছিরি একটা অবস্থা। আগে তো এরকম ছিল না। কেন ছিল না? কারণ প্রকৃতির ব্যালেন্স ঠিক ছিল, প্রকৃতির ব্যালেন্স ঠিক ছিল। তোমার এরিয়ায় বা বাচ্চা মাও খাচ্ছে উল্টো পাল্টা খাবার। তো ইন জেনারেলি গুগল সার্চ করলেই পেয়ে যাবে আমি যেগুলো বলছি, যে ব্লাডের পিএইচ একটা বাচ্চা হওয়ার সময় কী থাকে। তো তোমাকে অ্যালকালাইন ওয়াটার বিক্রি করতে হবে,
আচ্ছা, মাসের কাছে অ্যালকালাইন ওয়াটার বিক্রি করতে হবে, তো আমার কাছে কি অপশান আছে? আমি তাহলে নেচারের পিএইচ কমিয়ে দেবো। হ্যাঁ, তুমি এমন একটা সিস্টেম রেডি করো যেখানে মানুষের শরীরের পিএইচ বাই ডিফল্ট কম থাকবে, তবে না তোমার অ্যালকালাইন ওয়াটারটা বিক্রি হবে। একদম তাই। আগে নিড তো ক্রিয়েট হবে না, হ্যাঁ হ্যাঁ, তারপরে ক্রিয়েট হলে তবে তো প্রোডাক্টের সেল বাড়বে। তার পিছনে লজিকটা কোথায়? এবার বুঝতে পারছো শ্লোকের সঙ্গে কোথায় কি ব্যাপার স্যাপার আছে। তাহলে পিএইচ তুমি যেটা বললে মাটির প্যারামিটারে পিএইচ ঠিক রাখতে হবে, ঠিক। ইসি ঠিক রাখতে হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ঠিক রাখতে হবে। আচ্ছা, নাম শুনেছো কখনো? না, প্রথম শুনলাম। তোমাকে এই টাচ করলাম, তুমি ফিল করতে পারলে? হ্যাঁ, তোমার পিছন দিক দিয়ে কেউ যদি মাথায় এসে টাচ করে তুমি ফিল করতে পারবে? পারবো। কিন্তু তোমার যদি ইসি সেন্সার যদি ঠিক না থাকে, হোয়াট উইল হ্যাপেন? আমার অনুভূতি কাজ করবে না, তুমি অলমোস্ট প্যারালাইসিস। ঠিক। তো তোমার জমির ইসি যদি ঠিক না থাকে, জমিও প্যারালাইজড। জমিতে খাবার দাবার বাকি সব প্যারামিটার ঠিক আছে, ইসি ঠিক নেই, প্রোডাকশন হবে? জমি বুঝবে কি করে আমি কি দিয়েছি? জমি না, ব্যাকটেরিয়া বুঝতেই পারবে, ব্যাকটেরিয়া বুঝতে পারবে না, খবরই ঠিক। হবে না। আরে আর একটুখানি, আর 2টি পা মাত্র গেলেই তো ওখানে খাবারটা পড়েছিল যেটা নিয়ে আমি গাছকে দিতে পারতাম। তো ইসি ঠিক করতে হবে তোমাকে। আচ্ছা, এবার তুমি যদি আমাকে পডকাস্টে জিজ্ঞেস করো দাদা পিএইচ কীভাবে ঠিক করব, ইসি কীভাবে ঠিক করব, প্রতিটা প্যারামিটার কীভাবে ঠিক করব, আমি বললাম 15-16 ঘন্টা টোটাল সময় লেগে যাবে। সেটা না তোমার দর্শকের কাছে আছে, না তোমার কাছে আছে, না এই মুহূর্তে আমার কাছে আছে। বাট কোন কোন পয়েন্টে একজন চাষির কাজ করা উচিত সেটা অন্তত ফিল করুন, জানা উচিত। ইসি ব্যাপারটা কি বুঝতে পারলে? বুঝতে পারলাম। আগে কখনো শুনেছো প্রথম এই ব্যাপারটা শুনলাম। নিয়ে? একটা জমির পোরাসিটি ঠিক থাকতে হবে। পোরাসিটি, এটাও নতুন শব্দ আমার কাছে। না, নতুন শোনা। পোরাস তুমি তো এমনিই বলো যে ধরো এই যে জিনিসটা সেটা পোরাস না, এটা তো একদম ফ্ল্যাট না, পোরাস এখান থেকে। ঠিক ঠিক ঠিক, ছেদ যেগুলো আছে। কেন কি অক্সিজেন সবার চাই। হ্যাঁ, অক্সিজেন সবার চাই। তো তোমার জমি যদি একদম হার্ড হয়ে যায়, রাসায়নিক চাষের এটা একটা ক্ষতি, কিন্তু জমির পোরাসিটি ব্যালেন্স অনেকটা, মানে অক্সিজেন যাওয়ার যে ছিদ্রগুলো সেগুলো বন্ধ হয়ে যায়। আচ্ছা, অক্সিজেন যাওয়ার ছিদ্র কোথা থেকে হবে? কেঁচো। কেঁচো দিয়ে, ঠিক। জমিতে কোদাল মারলে কেঁচো দেখা যাচ্ছে ব্যাপারটা তা না। কেঁচো ভার্টিক্যালি ফুটো করে খালি কেঁচোর বিষ্ঠা ছেড়ে চলে যাচ্ছে উপরে, ঠিক। আর ফুটোটা রয়ে যাচ্ছে। ওই রকম একটা সিচুয়েশান হলে, বা মাটিটাকে তুমি যদি এঁটেল মাটি, হয়তো এঁটেল মাটিতে নন পোরাস হয় একটু, কিন্তু এঁটেল মাটিকে তুমি কনসেপ্ট এই অনুযায়ী তোমার মাটিটা আইডিয়াল কন্ডিশনে চলে আসবে আমি যেভাবে করাই চাষ। ওকে ওকে, মানে দোআঁশ মাটির ক্যারেক্টার যেরকম অনেকটা ওই রকম ক্যারেক্টারিস্টিক্সে চলে আসবে। আচ্ছা, একটা স্টেজে তুমি নিজে হাত দিয়ে খুলতে পারবে। তোমার জমিতে খুব বেশি পাওয়ার টিলার বা ট্রাক্টরের দরকার হবে না একটা স্টেজে। আচ্ছা, হ্যাঁ, একটা স্টেজে মাটি যন্ত্রের ব্যবহার কম লাগবে, অবভিয়াসলি কম লাগবে। তো পোরাসিটি আর মাটির ডেনসিটি, মানে 1 কিউবিক সেন্টিমিটারের মাটির কত ওয়েট হলে সেটা ঠিক আছে, সেটাও ঠিক করতে হবে। পিএইচ, আচ্ছা, গুরুত্বপূর্ণ পার্ট। এগুলো হয়তো তাও শুনবে, কিন্তু পশ্চিমবঙ্গে আই হোপ কোথাও শুনবে না যে মাটির এনার্জিকেও ঠিক করতে হবে। মাটির ওভার এনার্জি কি ব্যাপার নাকি? হ্যাঁ, একদমই। তাহলে এনার্জির ব্যাপারটা ফিল করাতে হয়তো তোমাকে, যে মাটির এনার্জি কি বৃত্তান্ত, এটা জানতে চাইছো নাকি? অবশ্যই, মাটির এনার্জি কিভাবে ফিল হয়। তোমার শরীরে এনার্জি আছে তো? হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, সেই কারণে আমি চলছি, কথা বলছি। রাইট। তাহলে তুমি চলছো, হাঁটছো, কথা বলছো, তোমার এনার্জি আছে, এটা তুমি মানো। একটা বিস্কিটের প্যাকেট খেলে সেখান থেকে কত কিলো ক্যালোরি এনার্জি পেলে সেটাও তুমি দেখে নিতে পারছো। ঠিক, ঠিক কিনা? একদম। গাছ যে আছে, গাছেরও এনার্জি আছে বলে মনে হয়। গাছের এনার্জি, হ্যাঁ, না হলে গাছ বেঁচে আছে কি করে? অ্যাকচুয়ালি এনার্জির কনভার্সনেই ফসল হয়। এটা প্লেন্টি ফর অল বইটা তোমরা যদি পড়ো, অচ্যুত দাভোলকর বিরাট বড় কৃষি সায়েন্টিস্ট ছিলেন, উনি একদম সায়েন্টিফিক্যালি প্রুভ করে দিয়ে গেছেন 1 স্কোয়ার ফিট এরিয়ায় সানলাইট থেকে কতটা এনার্জি আসে। 12 কিলো ক্যালোরির মতো এনার্জি
গাছ নিতে পারে 1200 কিলো ক্যালোরির মতো এনার্জি সানলাইট থেকে আসে। একমাত্র গাছ সেটা অ্যাবজর্ব করতে পারে। কত? 1%। 1200 থেকে 12 গ্রাম, 12 ক্যালোরি, 12 কিলো ক্যালোরি, 12 কিলো ক্যালোরি। সেই 12 কিলো ক্যালোরির 3টে ভাগ হয়। গাছ নিজে 4% পাঠিয়ে দেয় রুটে, রুটের গ্রোথ ফোর্থ এইতে, খাবার তৈরিতে, আর নিজের গাছকে বাড়ানো টাড়ানো, পাতা টাতা বাড়ানো হয় 4 কিলো ক্যালোরি। বাকি 4টা না নেক্সট জেনারেশনের জন্য। আচ্ছা, সেটা থেকেই তো তুমি ফসল পাও। গাছ যদি বলেন না আমি নেক্সট জেনারেশনের কথা ভাববো না, আজকালকার দিনে যেমন অনেক ইয়াং ছেলেপুলেরা আছে, আমার নেক্সট জেনারেশনের জন্য ভাবছি না, গাছও যদি সেরকম ভাবতে শুরু করে আমি নেক্সট জেনারেশনের জন্য ভাবছি না, তো তুমি খাবেটা কি ভাই তখন? বলো কি খাবে? না খেয়ে মরবো। তাহলে গাছ নেক্সট জেনারেশনের জন্য ভাবছে বলে তুমি ফসল পাচ্ছ। ঠিক। 12 কিলো ক্যালোরি এনার্জি থেকে 4 কিলো 3% ফসলে কনভার্সন হচ্ছে, সাইন্টিফিক্যালি প্রুভড এটা। আচ্ছা, তাহলে ফসল যেটা খাচ্ছ, ফসল থেকে এনার্জি আসবে। গাছ এনার্জি সূর্য থেকে নেয়, গাছের নিজেরও এনার্জি থাকতে পারে। প্রতিটা জিনিসের এনার্জি আছে, হ্যাঁ কি না? আছে। তুমি যদি ঈশ্বর পার্টিকেল বা গড পার্টিকেলের কথা ভাবো, প্রতিটা জিনিস কিসে থেকে তৈরি হয়েছে? মাটি থেকে। আমাদের প্রতিটা জিনিসের মধ্যে কি আছে? যাকে খুঁজবে তাকেই যেখানে পাবে, আমাকে পাবে। আত্মা বলি যেখানে না, ভাবো আরো, ভাবো ডিপে, ভাবো ভাবো ওখানে, ভাবো এটা কি দেখতে পাচ্ছ? লাইট স্ট্যান্ড। লাইট স্ট্যান্ড। ওটা বেসটা কি দিয়ে তৈরি? এটা লোহা আয়রন। লোহা আয়রন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কত এর মধ্যে আয়রনের অণু আছে বলতে পারবে? না, সেটা তো ধারণা করা সম্ভব না। ধারণা করা সম্ভব না, খুব ভালো কথা। কত পরমাণু আছে বলতে পারবে? সেটাও ধারণা করা সম্ভব না। কত কোয়ার্টজ আছে বলতে পারবে? না। কত গড পার্টিকেল পাবে ওখানে, কত বলতে পারবে? না, বলতে পারবো না, কারণ তার ক্যালকুলেশনের মাপ আমি জানি না। ভালো কথা, জানো না। কিন্তু এটাকে যদি ছোট করে ভাঙতে ভাঙতে যাওয়া যায়, গড পার্টিকেলে যাওয়া যাবে, হ্যাঁ কি না? এটা সাইন্টিফিক্যালি প্রুভড, হ্যাঁ কি না? প্রুভড। হ্যাঁ তো। তাহলে গড পার্টিকেল থেকে অনেকগুলো গড পার্টিকেল মিলে কোয়ার্টজ তৈরি হচ্ছে, অনেকগুলো কোয়ার্টজ তৈরি মিলে গিয়ে কি হচ্ছে? পরমাণু তৈরি হচ্ছে, অনেকগুলো পরমাণু গিয়ে অণু তৈরি হচ্ছে। এটুকু তো জানো? হ্যাঁ। অনেকগুলো অণু তৈরি হয়ে একটা যৌগ মতো দেখতে পাচ্ছ, তুমি ফিজিক্যালি দেখতে পাচ্ছ, এই দেখো এটা লোহা। হ্যাঁ। কিন্তু ওকে যদি আরও তুমি স্লাইস করতে পিছনে যেতে যাও, পিছনে যেতে যাও, পিছনে যেতে যাও, তো তুমি পাবে ঈশ্বরকন্যা। এইবার তুমি ভক্ত প্রহ্লাদকে কি বলে, ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার কি বলছে বলো? কি বলছে? যেখানে যেখানে দেখতে পাবে, যা কিছু দেখতে পাবে, সবেতেই আমি আছি। বলেছে বলেছে তো। হ্যাঁ। তাহলে এলো কোথায় জিনিসটা? তার মানে আপনি বলছেন যে স্পিরিচুয়াল বা গডের সঙ্গে আমাদের এগ্রিকালচার বা এনার্জির ডাইরেক্ট কানেকশন রয়েছে। একদম। আচ্ছা, তার জন্য কি চাষের আগে পুজো করার ছিল? এরকমই ব্যাপারটা ছিল। দেখো, মাটিরও এনার্জি, যে কোনো জিনিসের, প্রত্যেকটা জিনিসের এনার্জি আছে। আচ্ছা, প্রত্যেকটা জিনিসেরই আছে, একদম ঠিক। আছে কি নেই? আছে। এবার তোমাকে আমি এক্ষুনি প্রুফ করে দিতে পারি কোনটা পজিটিভ এনার্জি জিনিস, কোনটা নেগেটিভ এনার্জি জিনিস। আমার জাস্ট 1 মিনিট লাগবে। আচ্ছা, আপনি দেখান তাহলে এই মুহূর্তে। ঠিক আছে। তুমি হাতটাকে এরকমভাবে রাখো, এরকমভাবে রাখো, মুঠ করে। হ্যাঁ, একদম শক্ত করে, ঠিক আছে? হাল খোগানের মতো একদম মুষ্টিবদ্ধ করে রাখো। কদিন আগে মারা গেলেন যদিও ভদ্রলোক। তো আমি হাতটাকে নামানোর চেষ্টা করবো। তুমি তোমার এনার্জি কিরকম আছে, তোমার শরীরের এনার্জি লেভেল কিরকম আছে, সেইটা দিয়েই তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার শরীরে কত স্ট্রেংথ আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আমি একটা আঙুল দিয়েই নামানোর চেষ্টা করবো, ঠিক আছে? তুমি রাখো। এই যে চাপটা দিচ্ছি, আমি ধীরে 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 বাড়াচ্ছি। এক্সেসিভ লেভেলের চাপ দিলাম, যথেষ্ট ভালো তোমার শরীরের এনার্জি আছে। তোমার এখান থেকে তুমি মাটি জোগাড় করে এনেছো ভাই, আমি এখানে কিছু করেছি, দর্শকরা নিশ্চিন্তে থাকতে পারেন আমি কিছু করিনি। ওর টিম মেম্বার কেউ একজন মাটি টেনে দিয়েছে, ঠিক তো? হ্যাঁ।
ঠিক আছে, মাটিটা ধরো, এটা হচ্ছে কি প্লাগ পয়েন্ট। আচ্ছা। প্লাগ পয়েন্ট মানে কি, তুমি ফোন চার্জ করো, নির্দিষ্ট সকেট আছে তো, একদম নির্দিষ্ট পয়েন্ট আছে, পয়েন্ট আছে তো, সেইখানে না হলে তোমার ফোন চার্জ হবে না। তো তোমার শরীরের ভগবান, মানে আমাদের মানব শরীরের ক্ষেত্রে ভগবান এই দুটো প্লাগ পয়েন্ট দিয়েছেন। হাতের তালু, আচ্ছা। ঠিক পায়ের তলায় যেটা পোল হয়ে থাকে, পা তো আমাদের ফ্ল্যাট নয়, একটু কার্ভ হয়ে থাকে, ওই কার্ভের পয়েন্ট। এইবার এই মাটিটার কিরকম এনার্জি আছে তুমি টেস্ট করো। তাহলে আমি তোমার প্লাগ পয়েন্টে দিয়ে দিলাম। আচ্ছা, এটা তুমি ধরে রাখো, ভুলে যাও, ও আছে ভুলে যাবো। আচ্ছা। এবার হাতটা আবার একই রকম ভাবে রাখো, রাখো, মুঠি করো। এবার আমি নামানোর চেষ্টা করছি। আমাকে এফোর্ট দিতে হচ্ছে না, হাত নেমে যাচ্ছে কেন তোমার? আচ্ছা, কি বুঝলে? কিছু ফিলিং হলো? আমি বেশি স্ট্রেংথ পাচ্ছি না হাতে। মাটির এনার্জি ডাউন, আচ্ছা, তাই তোমার এনার্জিকে শুষে নিচ্ছে। ওকে, তাহলে লজিক এখানে আছে। মাটির এনার্জি ডাউন। এবার তুমি ধরো, তুমি যে কোনো একটা জিনিস নাও, তার এনার্জি চেক করে দেখো। স্টিলের চামচে খাওয়া দাওয়া করো তো, হ্যাঁ, দেখো স্টিলের চামচের এনার্জি কীরকম। আচ্ছা, কি হলো? আরো ফাস্ট নেমে গেল, মানে মাটির থেকেও এর এনার্জি ডাউন। তা স্টিলের চামচে খাও এবার বেশি করে। তোমার মাটি যদি এনার্জি পজিটিভ হয়, ও উল্টে গাছকে এনার্জি দেবে। আর মাটির এনার্জি যদি ডাউন হয়, গাছ খাবার দাবার সার ফার এটা ওটা খেয়ে যে এনার্জি তৈরি করলো, মাটি শুষে নিল। তোমার শরীরে এইটুকুনি জায়গা, এইটুকুনি মাটি তোমার শরীরের সব এনার্জি শুষে নিয়েছে, একই না? হ্যাঁ, নিয়েছে। জলের অপর নাম কি? জীবন। জীবন বললে তো। জল খাও, জল খেলে তোমার এনার্জি বাড়া উচিত। অবশ্যই, হ্যাঁ, তখন খুব টায়ার্ড লাগে, জল খাওয়ার পরে একটু ফ্রেশ লাগে। আচ্ছা ঠিক আছে, কেমন বাড়ে দেখি। খাও, এক্ষুনি জল খাও। হাতটা আবার ওখানে রাখছো, এমনি আচ্ছা। যাও, এমনি উল্টা করে রাখো। হ্যাঁ, কি হলো বলো, দর্শকদের বলো, তুমি জল খেয়ে এনার্জি পেলে কি পাচ্ছ? না, যেটা এই সিস্টেমে হচ্ছে সেখানে তোমার এনার্জি সেভাবে কাজ করছে না, আগ্রহ করছে না। এইবার এইটাকেই আমি বলছি, তুমি একটু প্রার্থনা করে ফেলো। বলো, হে মা গঙ্গা, হে মা গঙ্গা, আমি এই এই জল জল শরীরের শক্তি বৃদ্ধির জন্য গ্রহণ করছি, আশীর্বাদ করো। হে ঈশ্বর, মা গঙ্গাকে আমাকে এই কাজে সহায়তা করুন। বাসিবা জল। রজত যেও না, দাঁড়াও। না, এবার দেখো, আবার হাতটা ওখানে রাখে। একই জল খেয়েছো কিন্তু, আমার আনা জল নয়, আমি খালি প্রার্থনা করেছি, ঠিক? বসো। খাও। প্রার্থনা কিন্তু তোমার বশ করেছে, মানে সুশোভন করেছে। রাখো হাত। এটাকে স্পিরিচুয়ালিটি বলবে না কোয়ান্টাম বলবে? এটাকে স্পিরিচুয়ালিটি বলা যেতে পারে, কোয়ান্টামও বলা যেতে পারে। হ্যাঁ, কারণ এটাকে তরঙ্গও বলা যেতে পারে, পার্টিকেলও বলা যেতে পারে। ঠিক, ডুয়াল ক্যারেক্টার কাজ করে একটা স্টেজে। আচ্ছা, একটা প্রোটন কণা ডুয়াল ক্যারেক্টার কাজ করে। প্রোটনকে যখন প্রোটনের সঙ্গে হিট করা হচ্ছে, হয় তরঙ্গ রূপে হয় অথবা পার্টিকেল রূপে যায়, ডুয়াল ক্যারেক্টার থাকে। আচ্ছা, সৃষ্টিও বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে ভায়া নাদ, তরঙ্গ থেকে সৃষ্টি, কোথাও পার্টিকেল থেকে সৃষ্টি। আচ্ছা।
তাহলে এই যে থেকে ছোট কণার নাম এই কারণেই গড ড্যাম গড পার্টিকেল রাখা হয়েছে, বা ঈশ্বর কণা রাখা হয়েছে, বা এক্স বোসন কণা রাখা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? পাঁচখানা প্যারামিটার বললাম, চেক করা হলো। তাহলে মাটির এনার্জি যদি নেগেটিভ থাকে, এরকম ভাবে দর্শকরা কেউ চাইলে টেস্ট করে দেখেন, এই যে ওকে। খালি একটা কথা মাথায় রাখতে হবে, যখন প্রেশারটা দেবে সে তখন ছটকায় না। আচ্ছা, ছটকায় যদি প্রেশার দেওয়া হয় তাহলে যে কোনো রূপে হাত নেবে। যে প্রেশারটা দিতে সে যেন ধীরে 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 ওকে বাড়ায়, তাহলে যে রাখছে হাতটা সেও ওটা ব্যালেন্স করার সুযোগ দেয়। বুঝলেন? আচ্ছা, তুমি তোমার টিমের সঙ্গে কোনো জায়গায় টেস্ট করে দেখে নিতে পারো মাটির এনার্জি। তার মানে চাষিরা সবসময় তার মাটিতে গিয়ে আগে বুঝে নেবে তার মাটিতে এনার্জি ঠিক আছে কিনা। এনার্জি কেমন থাকে, যা সূর্য আর সার জল বাতাস থেকে যে এনার্জি তৈরি করবো এই হচ্ছে প্রোডাকশন বাই জৈব চাষ করো, রাসায়নিক চাষ করো, এবার তুমি চাষ করছো, তুমি প্যারামিটার গুলো ঠিক করে চাষ করো, গাছকে সমস্ত অটোমেটিক প্রোডাকশন করো। আচ্ছা, বর্তমানে এখন আমরা যখন দেখতে পাই যে যে চাষগুলো আমরা জৈব চাষ বা জৈব সবজি বলে বাজারে নিয়ে এসেছি, সেগুলো রাসায়নিক উৎপাদিত সবজির থেকে কালারে বা চেহারাতে অন্যরকম, একটু বেঁকা বা একটুখানি গ্লেজ কম, সেই সবজিগুলোকে আমরা বলি যে অর্গানিক সবজি এগুলো, সেই কারণে এই কোয়ালিটি বা গ্লেজ পাবে না, তো সেটা আমরা কেমিক্যাল ছাড়া কেমিক্যাল ফ্রি বলি। তো অরিজিনালি কি এটাই হয় যদি আমি অর্গানিকে চাষ করি? ব্যাপারটা এইভাবে সে দশচক্রে ভগবান হয়ে গেছে। জৈব চাষ has become nothing but glorification of mediocres. আচ্ছা, ওটা তুমি একটা অদ্ভুত সারা বছর ফলালে সেটাকে অর্গানিক তুলে লোকটা বেশি গন্ডগোল আছে, কোথাও না কোথাও তো গন্ডগোল আছে, ঠিক। এটা একটা স্বীকার করবো যে না আমি ফসলটা ভাই শশা তোর লম্বা শশাকে হবে নাকি একটা শশা পাতা চেপে গিয়ে স্পেস পাইনি পেতে দিতে। তোমার জমিতে তুমি অর্গানিকের দাম যদি 90% শশা তোমার দরকার হয়, তাহলে তোমার হয় শশায় গন্ডগোল আছে, নয় চাষে গন্ডগোল আছে, কোথাও তো গন্ডগোল আছে। আচ্ছা, একই না? আচ্ছা, হ্যাঁ, লজিক সেটাই। লজিক কি বল, শশার ক্যারেক্টার যা দাম থেকে যদি আলাদা হয়, তাহলে সেটা কোনো কিছু সমস্যা আছে, কোনো কিছু সমস্যা আছে। তুমি যদি বলো আমি মানবে যে জৈব চাষ মানে তার ফসল টেরা কথা দিতে হবে, এটা সর্বনিম্ন দিতে হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন জৈব চাষের ভাওতা চলছে আজকের বাজারে? সেটা যারা চাষ করছে তারাও বলতে পারবে, যারা যে সিস্টেমে বিক্রি করছে তারা আমি কি করে বলতে ভাওতা চলছে কি চলছে না। তবে আমার বক্তব্য একটাই, একটা ফসল যদি আমার বক্তব্য একটা সাইন্টিফিক টেকনিক্যালি আমি বছরের পর বছর হাতে কলমে দেখেছি, না তোমার ফসল হবে বাঁকাটা, না তোমার ফসল হবে ডিসে, না তোমার ফসল হবে টেস্টলেস। আচ্ছা, আমার ফসল হবে উৎকৃষ্ট, সে দেখতেও যেরকম সুন্দর হবে, সে দিনও সেরকম খরচে কি কম হবে সেটা করতে গেলে। খরচ দেখো ডিপেন্ড করছে, সাপোজ তুমি জমিতে চলবে, এই জন্য তো অনেকটাই লাগবে, তোমার জমিতে করবে, তোমার জমিতে বেশি গরুর গোবর লাগবে, কি গোমূত্র লাগবে, তোমার কাছে চুন আনতে হবে। সাপোজ ধরো তোমাকে রাজস্থান থেকে, তোমার বাড়ি যদি রাজস্থান, তোমার চুনের কস্টিং কি হতো, খরচ কি হবে সেটা ডিপেন্ড করছে তুমি এক্স্যাক্টলি কোন জায়গায় চাষটা করছো,
তোমার আশেপাশে কি জিনিসটা অ্যাভেলেবেল আছে সেটার উপর ডিপেন্ড করে খরচের ব্যাপার। এটা এইরকম নয় একদম এই খরচ হবে একটা এই খরচ, এবং ডিপেন্ড করে তোমার জমি কি কন্ডিশনে আছে। সাপোজ দেখা গেল তুমি যে জমিতে চাষ করছো সেই জমির সব প্যারামিটার ঠিক আছে, খালি এনার্জিটা গন্ডগোল হয়েছে, বাকি সব প্যারামিটার সমান ঠিক আছে। মাটিতে যত ধরনের নিউট্রিয়েন্ট থাকার কথা আছে, মাটির পোরাসিটি ঠিক আছে, জলের ডেনসিটি ঠিক আছে, পিএইচ ঠিক আছে, কার্বনের লেভেল ঠিক আছে, কার্বন অর্গানিক কার্বন লেভেল ঠিক আছে। ওটা বোধহয় আগে বলতে মিস করেছি, অর্গানিক কার্বন লেভেল ইম্পর্টেন্ট। কিন্তু তোমার কাছে এনার্জিটা নেই আছে, ফলছিল হতে পারছে। আচ্ছা, তোমার খরচ তখন দিবে। এটা ডিপেন্ড হচ্ছে তোমার মাটিতে কি আছে তার উপরে। মানে চাষ করতে গেলে যে মানুষের আছে গাদা গাদা ইউরিয়া ঢালো অথবা গাদা গাদা অর্গানিক মেটেরিয়ালস ঢালো, এবং চাষ করতে গেলে একটা ন্যূনতম একটা বাজেট এত টাকা চাষের খরচা হবে, সেটা আপনার কথাই মাটি ঠিক থাকলে আমার খরচা নাও হতে পারে, একটা টাকাও লাগবে না। তোমার খালি ধরো সাপোজ সব ঠিক আছে, খালি এনার্জিটা কেমন আছে, একটু কি করে এনার্জি ঠিক করে মন্ত্র বলে। মন্ত্র কোথায় বললাম? আমি কি মন্ত্র বলেছি? আমি আমি মন্ত্র বলেছিলাম, আমি উইশ করেছি, একটা ছোট্ট প্রার্থনা করেছি, হে মা গঙ্গা আমি এটা খাচ্ছি, এটা দয়া করে তুমি তোমার শক্তি প্রদান করে। মন্ত্র না। আমি একজন সুস্থ সবল মানুষ, সাপোজ আমি ডাক্তারের কাছে গেছি রেগুলার চেক আপে। ডাক্তার কি বললো না, তোমার জলটা তুমি একটু কম খাচ্ছ, একটু জলটা বেশি করে খাও, খেলেই তোমার ঠিক হয়ে যাবে। আবার আমি একজন মানুষ গেছি ডাক্তারের কাছে, আমার বিপি আছে, সুগার আছে, দুনিয়ার 5টা সমস্যা আছে, নিয়ে ডাক্তারের কাছে গেছি। তো ডাক্তার অবভিয়াসলি আমাকে প্রেসক্রিপশন দেবে না? লজিক কি বলে? অবশ্যই দেবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি যে জমিটায় চাষ করছো সেই জমিটার কন্ডিশন কি আছে তার উপর ডিপেন্ড করবে তোমার চাষের খরচ কি হবে না হবে। আচ্ছা, লজিক্যালি ট্রু কি? একদম একদম লজিক্যালি তাই। জমি যদি আমার ঠিক থাকে তাহলে আমার চাষের খরচা কম লাগবে। এবার জমিতে আমি তো খালি 4-5টা প্যারামিটারের কথা বলেছি। ফ্যাক্টস অ্যান্ড ফিগার অনুযায়ী বলতে গেলে জমিতে নিউট্রিশনের ব্যাপার যদি বলতে যাই, নিউট্রিশনের লেভেলের কথা যদি, জমিতে কার্বন থাকতে হবে মিনিমাম 1% অর্গানিক কার্বন। আচ্ছা, ঠিক আছে, 1% অর্গানিক কার্বন। 1% Okay. অর্গানিক কার্বন। আর 1 একর জমিতে 2000 কেজি মাটিতে ক্যালসিয়াম থাকতে হবে মিনিমাম। আচ্ছা, মানে ক্যালসিয়ামের বেস স্যাচুরেশন হতে হবে 70%। ওকে। মিনিমাম পটাশ মাটিতে থাকতে হবে, 1 একর জমির মাটিতে পটাশ থাকতে হবে 250 কেজি। আচ্ছা, এটা আমি বলছি না, এটা আমার বক্তব্য না, এটা আমি আমার- ইনভেন্ট করিনি। এটা তাহলে এই তত্ত্ব আছে কোথায়? এইটা আছে সব থেকে উন্নত মানের সয়েল টেস্ট আমেরিকার লোগান ল্যাবে হয়, M3 আচ্ছা। সয়েল টেস্ট করে, মেকলিপ 3 সয়েল টেস্ট। সেই সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী দিস ইজ দ্য লেটেস্ট ফাইন্ডিং। আচ্ছা, এটার কি আমি যদি পুরনো চাষের পদ্ধতি আসে, যেহেতু ন্যাচারাল চাষ নিয়ে আপনি বলছেন, Natural চাষ। তাহলে তার তথ্য কোথায় পাওয়া গেছে? এই তথ্যগুলো এসেছে কিভাবে? এইটা এসেছে মানে কি, দেখো আগে তো জমি ঠিকই ছিল, অসুবিধা নেই, কিন্তু তুমি যখন জমি প্রচুর পরিমাণে হাল করা শুরু করলে, মাটি থেকে কার্বন উড়ে গেল। আচ্ছা, মাটিতে যত বেশি হাল হবে এবং রোটাভেটার চলবে বা যাই কিছু চলবে, মাটির থেকে তত কার্বন উড়ে আকাশে বেরিয়ে যায়। আচ্ছা, এটা ফ্যাক্ট। ওই কারণে মাটির অর্গানিক কার্বন কমে গেছে। আজকের দিনে জৈব চাষ হয়ে গেছে কার্বন না বাড়িয়ে ব্যাকটেরিয়া ভালো খালি। তুমি হয়তো জৈব চাষের উপর, আমি জানি না তুমি কারোর সঙ্গে ভিডিও করেছো কি করনি, আই ডোন্ট নো। তো ইন জেনারেলি শুনবে কি মাটিতে ব্যাকটেরিয়া ঢাললে ব্যাকটেরিয়াই সব করে দেবে, এটা শুনেছো হয়তো, শুনেছো, আই হোপ শুনেছো। শুনেছি। আমি বলছি গ্যালন গ্যালন ব্যাকটেরিয়া ঢাললেও কাজ করতে পারবে না। আমি জাস্ট উল্টো কথা বলছি। আচ্ছা, কেন কাজ করতে পারবে না? রাইট, এর ইজ এ রাইট কোশ্চেন। প্রথম কথা হচ্ছে ব্যাকটেরিয়া যে মাটিতে থাকবে তার ব্যবস্থা করতে হবে তো। ব্যাকটেরিয়া থাকবে কার্বন সোর্সের উপরে, কার্বনের উপরে। মাটিতে অর্গানিক কার্বনের লেভেল 1%, মিনিমাম 0.75% যদি না হয়, হ্যাঁ, ব্যাকটেরিয়া ওখানে স্টেই করবে না।
তো তুমি আগে ব্যাকটেরিয়া ঢালবে আচ্ছা, না আগে কার্বন বাড়াবে, কোনটা? আগে রুট ঠিক করতে হবে তার মানে। ব্যাপারটা কি হয়ে গেছে আমি ছোট্ট উদাহরণ দিই। মরুভূমির বুকে তুমি একটা বাড়ি বানাবে, আচ্ছা, মরুভূমির বুকে তুমি একটা বাড়ি বানাবে, তাহলে তোমার প্রথম করণীয় কি হবে? লজিক অনুযায়ী বলবে যাতে ভিত ঠিক থাকে, যাতে নড়বড়ে না হয়, তার জন্য একটা কনস্ট্রাকশনটা ঠিক করে একদম নিচ থেকে শুরু করা। আচ্ছা, এটা একটা পয়েন্ট। তো সেই কনস্ট্রাকশনটা করবে কে? সঠিক যোগ্য রাজমিস্ত্রি। যোগ্য রাজমিস্ত্রি, রাজমিস্ত্রির সঙ্গে লেবারও থাকবে। লেবারও চাই। তাহলে মরুভূমির বুকে গিয়ে তুমি যে তাহলে কি লেবার আর রাজমিস্ত্রি নামিয়ে দিলেই তোমার কাজ হয়ে যাবে? না। কেন? কারণ তার জন্য তো দরকার সঠিক ইট বালি পাথর, সেই জিনিসগুলো। আচ্ছা, তাহলে ইট বালি পাথর সব এইগুলো দিয়ে দিলে আর লেবার দিয়ে দিলে তাহলেই তোমার জিনিসটা হয়ে যাবে। ফাউন্ডেশন স্ট্রাকচারও তো লাগবে। সবার প্রথমে লাগবে তোমার ওখানে একটা অস্থায়ী ঠিকানা বা স্থায়ী ছাউনি, যেখানে লেবাররা থাকবে মরুভূমির বুকে। তুমি ব্যাপারটা ভাবো, যারা কাজ করবে তাদের জায়গা, যারা কাজ করবে তাদের জায়গাটা আগে লাগবে। তো হয় তোমাকে একটা কন্টেনার নিয়ে গিয়ে রাখতে হবে যেখানে বাথরুম পায়খানা থাকবে, জল থাকবে, অ্যাটলিস্ট রোদের বেলায় এসে ঘরে ঢুকে কোথাও না কোথাও গিয়ে থাকতে পারবে। আগে সেই জিনিসটা করবে তো, না করবে না? অবশ্যই। তারপরে লেবার তো গেল, এবার যদি ইট বালি সিমেন্ট স্ট্রাকচার রড যদি না যায় তাহলে কি হবে? কাজটাই এগোবে না। তোমার লেবার যে কাজ করবে সেই কাজে যাতে ঠিকঠাক করে করতে পারে তার ব্যবস্থাটা সবার আগে করতে হবে, না করতে হবে না? অবশ্যই। মাটিতে কার্বনের ভূমিকা ওটাই। আগে মাটির কার্বন বাড়াও, ব্যাকটেরিয়া ঢালার দরকার নেই। ব্যাকটেরিয়া তো প্রকৃতিতে এমনিই আছো, তুমি করো না করো এমনিই চলে আসবে। আচ্ছা, কিন্তু ব্যাকটেরিয়া যাতে ওখানে থাকতে পারে তার ব্যবস্থাটা তো করতে হবে। সেটা না করে এবার গ্যালন গ্যালন খালি ঢালতে আছে। অর্গানিক চাষ যারা করে এই মুহূর্তে আমরা একটা জিনিস দেখেছি যে তার মধ্যে গুড়, খোল, তারপরে বেসন, এগুলো সব পচিয়ে নিয়ে সেগুলো গাছের গোড়ায় ঢালা হচ্ছে, এবং সেটা দিয়ে সেখান থেকে বলছে যে এটা গ্রো করতে, মাটিকে ঠিক করতে 5 থেকে 7 বছর সময় লাগবে, রেডি হয়ে যাবে, এবং সেখান থেকে আমরা একটা গুড আউটপুট পেতে থাকবো ইন ফিউচার। এটা কত বছর ধরে বলছে? কোভিডের পর থেকে আরো বেশি আসছে এই কথাগুলো। কারণ কোভিডের আগে থেকেও তো বলছিল কেউ, অনেকে বলছিল। তাদের জমিতে গিয়ে দেখো তাদের গাছের ফসল কিরকম হচ্ছে। তোমার ইউটিউব চ্যানেল কত দিনের? 7 বছর। প্রথমের দিকের কোনো অর্গানিক চাষির কাছে যাও, গিয়ে দেখো তারা যদি এই সিস্টেম ফলো করে, তাদের সেই সময়ের পুরনো ভিডিও দেখো আর এখনটার নিজে গিয়ে ভিডিও করো, করলেই তো ডিফারেন্সিয়েশন পেয়ে যাবে আদৌ ঠিক হচ্ছে কি হচ্ছে না। আমি বলবো কেন? তাহলে আপনার মতে কোনটা করা উচিত? আমি সেটা বলছি না, আমি বলছি 5-7 বছর ধরে একটা চাষি যদি বলে যে ঠিক করতে লাগবে, সেই চাষির সংসার চলবে কিভাবে? একদম ইকোনমিক্যালি যদি ভাইবাল না হয় তাহলে তো গলায় দড়ি দিতে হবে। তো চাষ করতে গিয়ে কি লোক গলায় দড়ি দেবে নাকি? জমি ঠিক করতে ম্যাক্সিমাম 2 বছর সময় লাগতে পারে, ম্যাক্সিমাম। আচ্ছা, 6 months to 2 year। তার মধ্যেই যে পরিমাণে আমরা রাসায়নিক বা তাতে যে আউটপুট পাচ্ছি সেই সেম পরিমাণ আউটপুট জমি থেকে আসবে, বেশি আসবে। তো এই ন্যাচারাল ফার্মিং নিয়ে যেটা আমাদের তাহলে আলোচনা হচ্ছে, আপনি যে কনসেপ্টে করেন, এই কনসেপ্টে ধরে রাখুন আপনার একটা 5 বিঘা জমিতে আপনি চাষ করবেন। 5 বিঘা জমি থেকে আপনি কিরকম রোজগার বের করবেন?